ডুরান্ড কাপের সেমিফাইনাল থেকেই ছিটকে গেল ইস্টবেঙ্গল। ডায়মন্ড হারবারের কাছে 2-1 গোলে হেরে ডুরান্ড কাপের সেমিফাইনালেই অভিযান শেষ করল লাল হলুদ বাহিনী। ম্যাচ শেষে প্রচণ্ড রেগে গেল অস্কার। রেফারি হরিশ কুণ্ডু নাকি ন্যায্য পেনাল্টি ইস্টবেঙ্গলকে দেয়নি, সেরকমটাই জানালো ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা। তো প্রভসুকান সিং গিলকে নিয়েও কিন্তু এখন ভাবার সময় এসেছে। কেন কিবু ভিকুনা ওয়ান অফ দ্য বেস্ট কোচ সেটা কিন্তু আরও একবার প্রমাণ করে দিল। তো ম্যাচ শেষে কি ম্যাচ নিয়ে আপডেট বেরিয়ে এলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সকলেই দেখেছো ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে নামার আগেই মনে হয় ম্যাচটা হেরে বসেছিল, কারণ ইস্টবেঙ্গলের মাথার উপর সবথেকে বড় চাপ ছিল 5 জন প্লেয়ার আমাদের ফার্স্ট 11-এ যারা কিন্তু ইয়েলো কার্ডে রয়েছে। তো সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু তাদের বেশ কিছুটা নেগেটিভ প্রথম মিনিট থেকেই লক্ষ্য করা যায়, কারণ প্রথম মিনিটেই তো একটা গোল হয়ে যাচ্ছিল, সেখানে ডিফেন্সের সঙ্গে গোলকিপারের একটা ভুল বোঝাবুঝি, যাই হোক ডিফেন্ডার কিন্তু সেই জায়গা থেকে বিপদ থেকে রক্ষা করে। গিলকে দেখে প্রথম মিনিট থেকেই বোঝা যাচ্ছিল রীতিমতো নার্ভাস রয়েছে। তারপরও গিলের কাছে যতবার বল গেছে হাতের বল হাত থেকে বেরিয়ে যাচ্ছে বারবারই। একটা ক্ষেত্রে তো কেউ ছিলই না, হাত থেকে এমনই বল বেরিয়ে যাচ্ছিল একটু হলে গোল হয়ে যেত। তো সেখানে গিলকে যথেষ্ট নার্ভাস মনে হচ্ছিল। এবার ইস্টবেঙ্গল যে খেলাটা খেলেছে, প্রচুর অ্যাটাক করেছে। হ্যাঁ, ইস্টবেঙ্গল হয়তো তাদের সেরা খেলাটা খেলতে পারেনি সেই ডায়মন্ড হারবার ম্যাচে বলতেই হয়, কিন্তু তাতেও যে পরিসংখ্যান বলছে ইস্টবেঙ্গল কিন্তু টোটাল 16টা শট গোলমুখী রেখেছে, সেখানে 7টা শট অন টার্গেট ইস্টবেঙ্গলের ছিল এবং কর্নার পেয়েছে 18টা। তো সেখান থেকে ইস্টবেঙ্গল 2-2 করতে পারলো না, ম্যাচটাকে ড্র করতে পারলো না। হ্যাঁ, অবশ্যই হরিশ কুণ্ডু যেখানে থাকে ইস্টবেঙ্গলের ম্যাচ জেতা অতীব কঠিন হয়, সেটা জানাই কথা, সেটাই কিন্তু আরও একবার দেখা গেল। আর হ্যাঁ, কালকেই মনে হয় আসল ডার্বি ছিল, বুঝলে, কারণ এর আগেরটা তো সুপার জায়েন্টকে ইস্টবেঙ্গল হারিয়েছিল, সেটাই তো জানিয়েছিল শীর্ষকর্তারা যে ইস্টবেঙ্গল তো মোহনবাগানকে হারায়নি, সুপার জায়েন্টকে হারিয়েছিল। মোহনবাগান যেদিন মাঠে আসবে সেদিন আসল খেলা হবে। আর কালকে সত্যিই মনে হচ্ছে মোহনবাগান মাঠে এসেছিল, যেরকমটা খেলা হলো বা খেলার পরে যেগুলো দেখা গেল সোশ্যাল মিডিয়াতে, সেটুকু বোঝা যাচ্ছে যে এটাই হয়তো আসল মোহনবাগান। ডায়মন্ড হারবার নামে খেলতে এসেছে, এর আগে এটিকে ছিল, তারপরে এটিকে মোহনবাগান, এখন নিশ্চয়ই ডায়মন্ড হারবারটাই মোহনবাগান হয়ে গেছে, সেরকমটাই বোঝাতে চাইলো বেশ কিছু মানুষ। তো যাই হোক, সেসব যদি বাদও রেখে আমরা ম্যাচ নিয়ে কথা বলি, কিবু ভিকুনা নো ডাউট ভালো কোচ এবং কিবু ভিকুনা ম্যাচ রিডিং অবশ্যই প্রশংসা করতে হয়। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যতবার কিবু ভিকুনা নেমেছে আনবিটেন, সেটা মোহনবাগানের সময়ই হোক, কেরালা ব্লাস্টার্সের সময়ই হোক বা ডায়মন্ড হারবার, প্রতিটা জায়গাতেই কিন্তু নিজের নামের সুলভ পারফরমেন্স কিন্তু দলকে দিয়ে করিয়েছে। একটা সাধারণ দলকে দিয়েও কিন্তু ফাইনালে কিভাবে নিয়ে যাওয়া যায় সেটাই কিন্তু কিবু ভিকুনা জানিয়েছে। তো ম্যাচ শেষে কিবু যেটা জানায় যে এটাই ফুটবল, ম্যাচের আগে অনেকে আমাদের ধার্তব্যের মধ্যে রাখছিল না, সেটাই হয়তো ছেলেদের ভালো ফুটবল খেলার জন্য উদ্দীপিত করেছিল। মোহনবাগানের কাছে 1 গোলে হেরে যাওয়ার পর কিন্তু কোয়ার্টার ফাইনালে ওঠাটা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আমরা পরপর আইএসএলের ক্লাবকে হারিয়ে ফাইনালে পৌঁছেছি, এখনই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। আজকের রাতটা উপভোগ করতে চাই, কিন্তু নর্থ ইস্ট ম্যাচ নিয়ে চিন্তাভাবনা এখন থেকেই শুরু করতে হবে, সেটা কিন্তু কিভু জানিয়েছে। তো তাদের পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিভুর প্ল্যানিং এবং কিভুকে দেখেই কিন্তু পুরো টিমটা উজ্জীবিত হয় এবং দলে এমন কিছু বড় নামের বড় মানের প্লেয়ার নেই। অনেক দল থেকে যারা বাদ পড়ে যায়, যারা বেঞ্চে থাকে, সেই সমস্ত প্লেয়ারদের নিয়ে দল গঠন, মাত্র 2 জন বিদেশিকে নিয়েও কিন্তু ইস্টবেঙ্গলের মতন এইরকম 50-60 কোটি টাকার দলকে হারিয়ে দেওয়ার কাজটা কিন্তু কিভু করে গেছে। হ্যাঁ, অবশ্যই ডায়মন্ড হারবার তারা সুযোগের সদ্ব্যবহার করেছে, কিন্তু রেফারি হরিশ কুণ্ডু যেখানে রয়েছে সেখানে ম্যাচ জেতা ইস্টবেঙ্গলের পক্ষে কার্যত অসম্ভব। মানে যতদিন হরিশ কুণ্ডু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে ম্যাচ খেলিয়েছে, খুব সম্ভবত আমি চেক করে দেখছিলাম একটা ম্যাচ ইস্টবেঙ্গল জিতেছে, বাদবাকি বেশিরভাগ ম্যাচই ইস্টবেঙ্গল ড্র করেছে, তা না হলে হেরে গেছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বারবারই হরিশ কুণ্ডু বাজে রেফারিং করে, সেটা দেখাই গেছে। প্রথম গোলটার ক্ষেত্রে আমি বলবো একদম জেনুইন গোল ছিল, কিচ্ছু সেখানে বলার নেই। মিকেল কোটাজারা খুব সুন্দর ফিনিশিং করেছে। যদি দোষ কাউকে দিতেই হয় সেটা ডিফেন্ডার বা কোনো প্লেয়ারকে দোষ দিয়ে লাভ নেই, দোষ দেওয়ার জায়গা একমাত্র হচ্ছে গিলের পজিশন সেন্স জঘন্য ছিল, ওই জায়গায় বেরোনোর কোনো দরকারই ছিল না, ফার্স্টবার ব্লক করে দাঁড়ানোর দরকার ছিল। আর গোলটা সত্যি খুব ব্রিলিয়ান্ট গোল হয়েছে, গোলটাকে প্রশংসা করতে হয়। কিন্তু তৎক্ষণাৎ কিন্তু আনোয়ার আলী সে কিন্তু গোল ফিরিয়েও দিয়েছিল, খেলায় সমতায় নিয়ে চলে এসেছিল। কিন্তু যে দ্বিতীয় গোলটা হলো, দ্বিতীয় গোলটা যদি একটু ক্লোজ অ্যাঙ্গেল থেকে দেখা যায়
জেনুইন কিন্তু সেই জায়গাতে হ্যান্ডবল ছিল। তো যেভাবে লুকার হাতে বল পড়েছিল, বক্সের মধ্যে হাতে বল অপোনেন্ট টিমের পড়ছে, তো সেই জায়গা তো পরিষ্কার সেটা হ্যান্ডবল। তো সেই হ্যান্ডবলটা যে রেফারি ছিল সে তো দেখতে পেলেও দেখতে পাবে না, কারণ সবই বোঝো পয়সা কি ব্যাপার। তো যাই হোক, সেখান থেকে রেফারি হরিশ কুন্ডু কোনোভাবেই সেটা হ্যান্ডবল অ্যালাউ করে না। জেনুইন হ্যান্ডবলটা থেকে ইস্টবেঙ্গল বঞ্চিত হয়, আর জটলা থেকে কিন্তু অবশ্যই জাভি ভালো গোল করেছে। তো সেই জায়গা থেকে 2-1 হয়ে যায়। যদি ওটা হ্যান্ডবল দিত, ম্যাচ যদি 1-1 থাকতো, যদি 90 মিনিটের পর পেনাল্টি শ্যুট আউটে যেত, তাহলে হয়তো দিনের শেষে রেজাল্ট অন্য কিছুও হতে পারতো। তবুও মানতে হবে ইস্টবেঙ্গল অনেকটা ভয়ে খেলেছে, ম্যাচের আগেই অনেকটা ম্যাচ জিতে গেছি বা অনেকটা ভয়, এটা কিন্তু কাজ করেছে, সেটা পরিষ্কার স্পষ্ট দেখা গেছে। তবু পরিসংখ্যানগত দিক থেকে ইস্টবেঙ্গল কিন্তু অনেক বেটার সাইড ছিল, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। তো ম্যাচ শেষে কিন্তু অস্কার ব্রুসন এতদিন যে ইস্টবেঙ্গলের কোচিং করাচ্ছে, কোনোদিন কিন্তু রেফারিকে নিয়ে খুব একটা বেশি কথা বলে না। মাঠের মধ্যেও কিন্তু দেখা গিয়েছিল অস্কার প্রচণ্ড পরিমাণে রাগারাগি করছিল এবং তাকে একটা ইয়েলো কার্ডও দেখানো হয়েছিল। তো পরিষ্কার বোঝা যাচ্ছিল রেফারির এমন এমন সিদ্ধান্ত দিচ্ছিল যে সিদ্ধান্তগুলো সত্যি হতাশ করে দেয়। একটা ভালো ম্যাচকে খারাপ ম্যাচ করার জন্য রেফারি হরিশ কুন্ডুরা যথেষ্ট। সেই হরিশ কুন্ডা একদম কিন্তু ফর্মে ছিল এবং ফর্মে থেকে ম্যাচকে কোন জায়গাতে নিয়ে যাওয়া যায় সেটা কিন্তু দেখালো। তো ম্যাচ শেষে কিন্তু যেটা অস্কার জানিয়েছে, প্রতিবার এই রেফারি আমাদের বিরুদ্ধে একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছে, এদিনও তারই খোসারত দিতে হলো আমাদের। প্রথম গোলটার ক্ষেত্রে অহেতুক ফাউলের বাঁশি বাজানো হয়েছিল, সেটা যদি ফাউল না দেওয়া হতো তাহলে সেই জায়গা থেকে এরকম একটা ইনসিডেন্ট তৈরি হতো না। আর দ্বিতীয় গোলটার ক্ষেত্রে লুকার কিন্তু হাতে বল লাগার পরও তিনি বাঁশি বাজাতে ভুলে গেছেন। তো কিছু বলার নেই, তবু কিন্তু আমরা আমাদের দিক থেকে যতটা পেরেছি চেষ্টা করেছি এবং ম্যাচটা আমাদের জন্য যায়নি। খারাপ লাগছে, পরের ম্যাচ থেকে কিন্তু এই ভুল ত্রুটিগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সেটা কিন্তু অস্কার জানিয়েছে। এবং ম্যাচ শেষে কিন্তু ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা যেটা জানিয়েছে, আজকে খারাপ পারফরমেন্স সত্যিই হয়েছে, সেটা মেনে নিতে হবে। আমরা যে চান্সগুলো পেয়েছি সেই চান্সগুলো থেকে কাজ হয়নি, একই সাথে খারাপ রেফারিং তো হয়েছে। ওদের দ্বিতীয় গোলটার ক্ষেত্রে পরিষ্কার হ্যান্ডবল ছিল, সেটাকে কিন্তু দেওয়া হয়নি, অথচ আমরা নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছি, এটাই কিন্তু জানিয়েছে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা। তো ইস্টবেঙ্গল কতটা কি পেনাল্টি কন্ডিশনে গিয়েছিল সেটার থেকেও বড় কথা, ডিমি ভাই কত যে চান্স পেয়েছে, কত যে চান্স নষ্ট করেছে সেটা ডিমি জানে। আনোয়ার যেখানে বল ব্যাকফ্লিকে ডিমিকে দিয়েছিল, কেউ তো ছিল না, কোনো প্রেসার ছিল না, সেখান থেকে অন টার্গেট রাখতেই পারেনি। তো কিছু বলার নেই, জঘন্য খেলেছে ডিমি। এবং সত্যি এবার কিন্তু গিল এবং ডিমিকে নিয়ে ভাবার সময় এসেছে, আর কবে আর কবে আর কবে এরা পারফরমেন্স করবে। তো সব ডিমিই গোল করে, কিন্তু সব ডিমি মাঠের রাজা হয় না, সেটা কিন্তু কালকের ম্যাচে আরও একবার দেখা গেল। একদিকে ডিমি পেট্রাটোস যখন এসেছিল মোহনবাগানে, নিজের হাতে তো দলকে ট্রফি এনে দিয়েছিল, একা পুরো ম্যাচ বার করতো, ম্যাচের পর ম্যাচ বার করতো। আর এখানে এত সতীর্থরা বল দিচ্ছে তাকে, একদম কাপ প্লেটে সাজিয়ে দিচ্ছে, তবু কিন্তু সে গোল করতে পারছে না, গোলের রাস্তাটা খুঁজে পাচ্ছে না। তো পরিষ্কার এই ডিমিকে দিয়ে সত্যি যদি সিজন ভাবা হয় তাহলে কিন্তু অনেক বড় ভুল হবে। হ্যাঁ, কিছু ম্যাচে অবশ্যই গোল করবে, কিছু ম্যাচ জেতাবে, কিন্তু ক্রুশিয়াল ম্যাচে যে প্লেয়ার জ্বলে উঠতে পারে না সে কোনোদিনই বড় প্লেয়ার হতে পারে না। তো কিছু বলার নেই। তোমরা এই ব্যাপারে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও, যে ইনসিডেন্টগুলো কালকে হয়েছে সেগুলো তোমাদের মতামত জানাতে আমাকে ভুলো না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।